আমরা প্রায়শই দেখি মানুষ এমন কিছু কাজ করে যা আমাদের বেশ অবাক করে দেয়, কখনো হয়তো হতাশও করে। হ্যাঁ, যেমন ধরুন কেন একজন শান্তশিষ্ট মানুষ হঠাৎ করে রেগে যান, ঠিক। বা ধরুন, কেন কেউ কেউ সবসময় কেবল অভিযোগই করতে থাকেন। অথবা আমরা নিজেরাই অনেক সময় এমন কিছু করে ফেলি যা পরে ভেবে মনে হয় উফ, না করলেই বোধহয় ভালো হতো। একদম। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই ধরনের বিষয়গুলো নিয়েই একটু গভীরে যাব। আমাদের হাতে একটা বেশ ভালো উৎস আছে, মানুষের স্বভাব ও আচরণের রহস্য, তাই না? হ্যাঁ, সেখান থেকেই কিছু দারুণ বিশ্লেষণ আমরা তুলে ধরব। আচ্ছা। আমাদের লক্ষ্য কিন্তু কাউকে বিচার করা নয় মোটেও, বরং মানুষের আচরণের যে জটিলতা, তার পেছনের কারণগুলো একটু বোঝার চেষ্টা করা। ওই সারফেস লেভেলের বাইরে গিয়ে একটু গভীরে দেখা, তাই তো? ঠিক তাই। সেই স্তরগুলো একটু ছুঁয়ে দেখা যা সাধারণত আমাদের চোখে পড়ে না। তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। এই উৎসটা প্রথমেই একটা খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনোযোগ টানছে। কি সেটা? সেটা হলো, আমরা প্রায়শই মানুষের প্রথম ধারণা বা ওই যে ফার্স্ট ইমপ্রেশন বলি, হ্যাঁ হ্যাঁ। সেটাকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আচ্ছা, যেমন ধরুন, অফিসে নতুন কেউ জয়েন করল বা কোনো অনুষ্ঠানে কারোর সাথে প্রথম আলাপ হলো, আমরা তার হাঁটা চলা, কথা বলার ভঙ্গি, এমনকি তাকানোর ধরন দেখেই মনে মনে একটা ছবি এঁকে ফেলি, তাই না? হ্যাঁ, তা তো করি। মনে হয়তো ভাবি, বাহ, লোকটা বেশ মিশুকে, বা ও বাবা, এ তো সাংঘাতিক গম্ভীর, একটু এড়িয়ে চলাই ভালো। ঠিক। উৎসটা বলছে, এই যে এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে চলে আসা, এটা আমাদের একটা স্বভাবজাত প্রবণতা হতে পারে। কিন্তু এখানেই একটু সাবধান হওয়া দরকার। কারণ মানুষের ভেতরের জগৎটা, তার মনটা মোটেই অত সরল নয়। বেশ জটিল। একদম। প্রথম দেখায় যা মনে হচ্ছে তা হয়তো আসল ছবির একটা খুব ছোট অংশ, অথবা অনেক সময় তো পুরোপুরি ভুলও হতে পারে। ঠিক। তাই এই প্রাথমিক ধারণাগুলো নিয়ে একটু থামা, একটু প্রশ্ন করা, এটা খুব দরকারি। আপনি যে এই প্রাথমিক ধারণার কথাটা বললেন, সেটার সূত্র ধরেই কিন্তু উৎসটা আরও গভীরে যাচ্ছে। আচ্ছা, কিভাবে? বলছে যে মানুষের যে প্রকাশ্য আচরণ, তার নিচে তার আড়ালে প্রায়শই এমন সব মানসিক কারণ লুকিয়ে থাকে যা হয়তো সে ব্যক্তি নিজেও ঠিকঠাক জানেন না বা হয়তো মানতেও চান না। ও, ইন্টারেস্টিং। আমরা তো শুধু বাইরের খোলসটা দেখি, তার কথা, তার কাজ, আর সেটা দিয়েই চট করে একটা সিদ্ধান্তে পৌঁছে যাই। হ্যাঁ, এটাই তো সমস্যা। যেমন এই বইটাতে একজনের উদাহরণ দেওয়া হয়েছে, যিনি প্রায় সবসময় অসন্তুষ্ট, সবকিছুতেই শুধু অভিযোগ খুঁজে পান। এরকম মানুষ তো দেখা যায়। আর তার মনে হয় যেন জগতের সবাই তার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা, বেশ প্যারানয়েড মনে হচ্ছে। বাইরে থেকে দেখলে আমরা হয়তো তাকে একজন নেতিবাচক বা ধরুন খিটখিটে লোক বা হয়তো সন্দেহবাতিক বলে দাগিয়ে দেব, তাই না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক প্রতিক্রিয়া হবে। কিন্তু উৎসটা আমাদের বলছে একটু থামতে, একটু তলিয়ে দেখতে। হতে পারে তার এই আপাতদৃষ্টিতে অযৌক্তিক আচরণের মূলে রয়েছে মারাত্মক আত্মবিশ্বাসের অভাব। অথবা ধরুন ছেলেবেলা থেকে বয়ে বেলানো কোনো গভীর নিরাপত্তাহীনতা হতে পারে। হয়তো তিনি অবচেতন মনে ভাবছেন এই আক্রমণাত্মক বা সন্দিগ্ধ ভঙ্গিটাই নিজেকে বাঁচানোর একমাত্র উপায়। তার এটা একটা ডিফেন্স মেকানিজম। অনেকটা তাই শুধু বাইরের আচরণ দিয়ে বিচার করলে আসল সমস্যাটা কিন্তু অধরাই থেকে যায়। আমরা শুধু উপসর্গের চিকিৎসা করতে চাই, ভেতরের কারণটা খুঁজতেই যাই না। বাহ, এটা কিন্তু সত্যিই ভাবনার বিষয়। যা দেখছি সেটাই সব নয়, সব সময় নয়। একদম। আর এই সূত্র ধরেই উৎসটি মানুষের আচরণের দুটো মূল চালিকা শক্তির কথা বলছে, যা প্রায় সবকিছুর পেছনেই কলকাঠি নাড়ে। দুটো মূল চালিকা শক্তি কি কি? ব্যাপারটা শুনতে খুব সরল লাগলেও এর প্রভাব কিন্তু বিরাট। এই দুটো শক্তি হল চাওয়া বা আকাঙ্ক্ষা, ডিজায়ার, আচ্ছা, আর ভয় বা আশঙ্কা, ফিয়ার। চাওয়া আর ভয়, ডিজায়ার অ্যান্ড ফিয়ার। আমরা যা কিছু করি, যেভাবে করি, তার পেছনে যদি একটু খোঁজা যায়, দেখা যাবে হয় কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছা কাজ করছে, অথবা কোনো কিছু হারানোর বা কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার ভয় কাজ করছে। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরুন আপনার পরিচিত বৃত্তে এমন কেউ কি আছেন যিনি নিজের সাফল্য বা অর্জন নিয়ে একটু বেশিই কথা বলেন?
মানে সবসময় নিজের কৃতিত্ব জাহির করার একটা চেষ্টা। হ্যাঁ, এরকম তো হামেশাই দেখা যায়। একটু বিরক্তিকরও লাগে কখনো কখনো। আমাদের চট করে মনে হতে পারে লোকটা ভীষণ অহংকারী বা হয়তো নার্সিসিস্টিক, কিন্তু উৎসটা বলছে এখানেও একটু গভীরে তাকানো দরকার। কিভাবে? হতে পারে তার এই আচরণের পেছনে কাজ করছে অন্যের কাছ থেকে প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার তীব্র চাওয়া, মানে ভ্যালিডেশন পাওয়ার ইচ্ছা। ওহ, আচ্ছা। অথবা 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 এটাও হতে পারে যে তার মনে একটা গভীর ভয় কাজ করছে, যদি অন্যরা তাকে যথেষ্ট গুরুত্ব না দেয়, যদি তাকে ব্যর্থ বা সাধারণ বলে মনে করে। তার মানে যা বাইরে থেকে দেখতে দম্ভ বা অহংকার, হ্যাঁ, তার গভীরে লুকিয়ে থাকতে পারে স্বীকৃতির ক্ষুধা অথবা ব্যর্থতার ভয়। একদম। দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস, কিন্তু প্রকাশ পাচ্ছে একইভাবে। ঠিক এখানেই কিন্তু একটা খুব জরুরি এবং বেশ প্র্যাকটিক্যাল প্রশ্ন উঠে আসে। বলুন। আমরা যখন অন্যের কোনো আচরণে বিরক্ত হই বা ধরুন আহত হই, আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়াটা কি হয়? আমরা চেষ্টা করি তাকে বদলাতে, বোঝাই, উপদেশ দিই, তর্ক করি। হ্যাঁ, কখনো হয়তো চাপও দিই, তোমার এমন করা উচিত হয়নি, এটা বদলাতেই হবে। এই ধরনের কথাগুলো খুব পরিচিত, তাই না? খুবই পরিচিত। কিন্তু তাতে কি কাজ হয় সবসময়? মনে তো হয় না। ঠিক। আর এই উৎসটি আমাদের সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ দিচ্ছে। এটা বলছে কাউকে জোর করে বদলানোর চেষ্টার চেয়ে অনেক বেশি কার্যকর এবং সম্মানজনক পথ হল কি সেটা? তার স্বভাব, তার প্রবণতা, তার ইচ্ছা বা অনিচ্ছা, এমনকি তার সীমাবদ্ধতাগুলো, এগুলোকে আগে বোঝার চেষ্টা করা। মানে বদলানোর আগে বোঝা। পরিবর্তন তো চাপিয়ে দেওয়া যায় না, সেটা আসে ভেতর থেকে। আর সেই ভেতরের পরিবর্তনকে সম্ভব করতে পারে একমাত্র সহানুভূতি আর বোঝাপড়া, বাইরের চাপ নয়। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন, আপনি খুব আন্তরিকভাবে আপনার কোনো বন্ধুকে একটা সমস্যা থেকে বেরোতে সাহায্য করতে চাইছেন। আপনি হয়তো সমাধানও বাতলে দিচ্ছেন। আচ্ছা। কিন্তু আপনি দেখছেন সে আপনার সাহায্য নিতে ঠিক রাজি নয়, বা হয়তো বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম হয়। খুব খারাপ লাগে তখন, রাগও হয়। স্বাভাবিক মনে হতে পারে, আমি এত করে বলছি আর ওর কোনো গরজই নেই। ঠিক এটাই মনে হয়। কিন্তু উৎসটা পরামর্শ দিচ্ছে এই মুহূর্তে নিজের হতাশার চেয়েও জরুরি হল তার দিকটা বোঝার চেষ্টা করা। কেন সে সাহায্য নিতে চাইছে না? কি কারণ হতে পারে? তার কি মনে হচ্ছে সাহায্য নিলে সে ছোট হয়ে যাবে? সে কি ভয় পাচ্ছে যে সে আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে না? নাকি তার অন্য কোনো গভীর দ্বিধা বা যন্ত্রণা আছে যা সে প্রকাশ করতে পারছে না? অনেকগুলো সম্ভাবনার কথা বললেন। হ্যাঁ, যদি তার এই সম্ভাব্য কারণগুলো নিয়ে একটু ভাবা যায়, তাহলে হয়তো আপনার রাগ বা হতাশাটা কমবে। আপনি হয়তো তখন জোর না করে শুধু তাকে এইটুকু আশ্বাস দিতে পারবেন যে যখনই তার প্রয়োজন হবে আপনি তার পাশে আছেন। এতে সম্পর্কটাও রক্ষা পায়। আর ব্যক্তির আত্মসম্মানও ক্ষুণ্ণ হয় না। তার মানে এই বোঝাপড়ার চেষ্টাটার সুফল কিন্তু অনেক। প্রথমত, এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, হ্যাঁ, তা হলো এটা আমাদের বিচার করার প্রবণতা কমায়, মানে জাজমেন্টাল হওয়াটা কমায়। ঠিক। যখন আমরা উপলব্ধি করি যে একটা আপাত দৃষ্টিতে অযৌক্তিক বা বিরক্তিকর আচরণের পেছনেও গভীর কোনো কারণ, কোনো না পাওয়া বা কোনো ভয় থাকতে পারে, তখন আমরা খুব সহজে কাউকে ভালো, খারাপ, অলস, অহংকারী বলে দেগে দিতে পারি না। আমাদের মনে একটা প্রশ্ন জাগে, আচ্ছা, কেন সে এমন করছে? এই প্রশ্নটাই খুব জরুরি। এই প্রশ্নটাই আমাদের আরও সহনশীল করে তোলে। দ্বিতীয়ত, এই বোঝাপড়া সম্পর্কগুলোকে অপ্রত্যাশিতভাবে মজবুত করে তোলে। কিভাবে? কারণ ভুল বোঝাবুঝি বা ওই যে কমিউনিকেশন গ্যাপ বলি, সেখান থেকেই তো বেশিরভাগ সংঘাতের শুরু। তা তো বটেই। যখন আমরা অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার পরিস্থিতিরা বোঝার চেষ্টা করি, তখন অনেক অহেতুক ঝগড়া, মনোমালিন্য এগুলো এড়ানো যায়। সম্পর্কটা তখন আর ঠুনকো থাকে না, একটা গভীরতা পায়। ঠিক। আর তৃতীয় একটা দারুণ দিক হলো, এই প্রক্রিয়াটা আমাদের নিজেদের দিকেও তাকাতে শেখায়, মানে সেলফ রিফ্লেকশন। নিজের দিকে কিভাবে? যখন আমরা অন্যদের আচরণ বোঝার চেষ্টা করি, তখন অজান্তেই প্রশ্ন জাগে, আচ্ছা, আমি নিজে কেন এমন করি? কোন পরিস্থিতিতে আমি রেগে যাই? কোন ভয়টা আমাকে বিশেষ কোনো কাজ থেকে বিরত রাখে? আমার নিজের কোন চাওয়াগুলো অপূর্ণ থেকে যাচ্ছে? ও আচ্ছা, মানে অন্যদের বুঝতে গিয়ে নিজেকেও চেনা। ঠিক, এই ভাবনাগুলো আমাদের নিজেদের আচরণ, নিজের ভেতরের চালিকা শক্তিগুলো সম্পর্কেও অনেক বেশি সচেতন করে তোলে।
নিজেকে জানার এটাও একটা পথ। একদম। আর যদি আমরা বিষয়টাকে আরেকটু বড় প্রেক্ষাপটে দেখি, এই উৎসটি আসলে আমাদের একটা মৌলিক মানবীয় সীমাবদ্ধতার দিকেও ইঙ্গিত করছে। কি রকম? আমরা কিন্তু স্বভাবতই বেশ আত্মকেন্দ্রিক, মানে সেলফ সেন্টার্ড। আমরা পৃথিবীকে দেখি নিজেদের চশমা দিয়ে, বিচার করি নিজেদের অভিজ্ঞতা, নিজেদের পাওয়া না পাওয়া, নিজেদের ভালো লাগা মন্দ লাগার নিরিখে। হ্যাঁ, এটা তো সত্যি। এটা কি দোষের? দোষের কিছু নয়, এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু এই উৎসটি বলছে এই স্বাভাবিক প্রবণতার ঊর্ধ্বে উঠে সচেতনভাবে অন্যের জুতোয় পা গলিয়ে, মানে তার দৃষ্টিকোণ থেকে পৃথিবীটাকে দেখার চেষ্টা করা, যাকে আমরা সহানুভূতি বা এমপ্যাথি বলি। ঠিক তাই। এই দক্ষতাটা অর্জন করাটা ব্যক্তিগত এবং সামাজিক শান্তির জন্য অপরিহার্য। যখন আমরা এই চেষ্টাটা করি তখন অনেক বিভেদ, অনেক বিদ্বেষ কমে আসে। একটা উদাহরণ দিলে ভালো হয়। উৎসটিতে একটা খুব সাধারণ কিন্তু বেশ জোরালো উদাহরণ ব্যবহার করা হয়েছে। ধরুন, রাস্তায় বা বাজারে কোনো একজন অচেনা মানুষ হঠাৎ বিনা প্ররোচনায় আপনার সাথে বা অন্য কারোর সাথে প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার শুরু করলেন। ওহ, এরকম পরিস্থিতিতে পড়লে তো খুবই অস্বস্তি হয়, রাগও হয়। হ্যাঁ, আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? সম্ভবত বিরক্তি, ক্ষোভ বা হয়তো কিছুটা ভয়। সেটাই। কিন্তু উৎসটি বলছে, এক মুহূর্তের জন্য যদি ভাবার চেষ্টা করেন, এই মানুষটার জীবনে হয়তো এমন কিছু ঘটেছে বা ঘটে চলেছে। যেমন? হয়তো তিনি চরম আর্থিক সংকটে আছেন, বা কর্মক্ষেত্রে ভয়ানক অবিচারের শিকার হয়েছেন, বা ব্যক্তিগত জীবনে গভীর কোনো ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছেন, যা তার ভেতরের সমস্ত ধৈর্য বা নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে। ভাবা যায়। এই ভাবনাটা হয়তো তার আচরণকে সমর্থনযোগ্য করে তুলবে না, সেটা ঠিক নয়, কিন্তু আপনার ভেতরের তীব্র বিরক্তিটাকে হয়তো কিছুটা হলেও নরম করবে। আপনি হয়তো মানুষটার প্রতি একটা করুণা বা অন্ততপক্ষে একটা বোঝাপড়ার জায়গা খুঁজে পাবেন। ঠিক। এই যে অন্যের আচরণের পেছনের সম্ভাব্য কারণটা নিয়ে ভাবা, এটাই সহানুভূতি। আর এই সহানুভূতি পারে একটা সমাজকে আরও বাসযোগ্য করে তুলতে। ঠিক তাই। তাহলে পুরো আলোচনাটার নির্যাস কি দাঁড়ালো? আমার মনে হয় উৎসটি আমাদের এটাই বোঝাতে চাইছে যে মানুষ কোনো সাদা কালো চরিত্র নয়। একদমই না। সরল রৈখিক কোনো সমীকরণ দিয়ে মানুষকে বোঝা যাবে না। প্রত্যেকটা মানুষই ভালো মন্দের, আলো আধারির, শক্তি দুর্বলতার এক জটিল আর বেশ রহস্যময় মিশ্রণ। হ্যাঁ, আমাদের সবার ভেতরেই ভয় আছে, আবার আকাশছোঁয়া আশাও আছে। কোথাও হয়তো গভীর নিরাপত্তাহীনতা কুঁকড়ে বসে আছে, আবার কোথাও হয়তো ইস্পাত কঠিন আত্মবিশ্বাস ঝলমল করছে। ঠিক। অহংকার আছে, আবার নিঃস্বার্থ ভালোবাসাও আছে, রাগ আছে, ক্ষমাও আছে। এই সব বিপরীতমুখী প্রবণতাগুলো একসঙ্গেই আমাদের ভেতর বাস করে, আর প্রতিনিয়ত নানা পরিস্থিতিতে নানাভাবে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে। তাই তো, কাউকে শুধু তার একটা বা দুটো আচরণ দিয়ে বিচার করাটা আসলে সেই মানুষটার বিশাল ভেতরের জগতের প্রতি একরকম অবিচার করা হয়ে যায়। হ্যাঁ, এবং এই জটিল মিশ্রণটাকে শুধু অন্যের ক্ষেত্রে নয়, নিজের ক্ষেত্রেও মেনে নিতে পারাটাই হয়তো প্রজ্ঞার লক্ষণ। নিজের ক্ষেত্রেও? অবশ্যই। উৎসটি কিন্তু কোনো নির্দিষ্ট আচরণকে ঠিক বা ভুল বলে রায় দিচ্ছে না, বরং সেই আচরণের উৎসমুখে যে জটিল মনস্তত্ত্ব, যে আকাঙ্ক্ষা বা ভয়ের খেলা চলছে, সেদিকেই আলো ফেলার চেষ্টা করছে। মানে কারণটা বোঝার চেষ্টা করছে। ঠিক। যখন আমরা বুঝি যে মানুষ আসলে এমনই, দোষে গুণে মেশানো, শক্তিতে দুর্বলতায় গড়া, তখন আমরা তাদের রোবট বা কোনো ছাঁচে ফেলা আদর্শ চরিত্র হিসেবে দেখি না। আমরা তাদের দেখি রক্ত মাংসের মানুষ হিসাবে। একদম। যাদের ভুল করার অধিকার আছে, দুর্বল হওয়ার অবকাশ আছে, আবার ঘুরে দাঁড়ানোর শক্তিও আছে। এই গ্রহণ করার মানসিকতাটাই হয়তো সম্পর্কগুলোকে সহজ করে দেয়। সত্যিই তাই। আজকের এই আলোচনা থেকে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এটাই যে মানুষের আচরণের শুধু বাইরের রূপটা দেখেই যেন আমরা থেমে না যাই। যা চোখে দেখা যাচ্ছে, যা কানে শোনা যাচ্ছে, সেটাই সম্পূর্ণ চিত্র নয়। তার আড়ালে অনেক না বলা কথা, অনেক লুকানো অনুভূতি, অনেক অপূর্ণ ইচ্ছা বা গভীর ভয় থাকতে পারে। ঠিক। সেই স্তরগুলো স্পর্শ করার চেষ্টা করলে, সেই কারণগুলো বোঝার চেষ্টা করলে আমরা ব্যক্তি হিসেবে যেমন আরও একটু সমৃদ্ধ হই, তেমনি আমাদের চারপাশের সম্পর্কগুলো যেন নতুন করে প্রাণ পায়, আরও গভীর, আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। এবং এই উৎসের একেবারে শেষে কিছু প্রশ্ন রেখে দেওয়া হয়েছে, যা আমাদের একান্তেই ভাবার জন্য। কী রকম প্রশ্ন?
যেমন প্রশ্ন তোলা হয়েছে, আমরা কি আসলে জানতে চাই মানুষের এই জটিল স্বভাবের রহস্য? আমরা কি সত্যি গভীরে ডুব দিয়ে নিজেদের এবং অন্যদের মনের ভেতরের খবর নিতে প্রস্তুত? নাকি আমরা বাইরের আচরণ দেখেই সন্তুষ্ট থাকতে চাই? হ্যাঁ, কারণ গভীরের সত্যটা হয়তো আমাদের অস্বস্তিতে ফেলতে পারে। হতে পারে। আর সম্পর্কগুলোকে আরও সুন্দর, আরও মজবুত করার ইচ্ছাটা আমাদের কতটা আন্তরিক? এই প্রশ্নগুলোর কোনো তৈরি উত্তর নেই, ঠিক। কিন্তু এগুলোর উত্তর খোঁজার যাত্রাতেই হয়তো লুকিয়ে আছে ব্যক্তি হিসেবে আমাদের বিকশিত হওয়ার এবং সম্পর্কগুলোকে আরও মানবিক ও টেকসই করে তোলার চাবিকাঠি। এই অন্বেষণটাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদম।